কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। শনিবার বিকেলে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি যে সভা ছিল সেই সভা থেকে প্রায় 4,500 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে তিনি ভারতীয় জনতা পার্টির জনসভায় যোগ দেন এবং সেখান থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তার পাশাপাশি গোর্খাদের উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তবে তাঁর বক্তব্যে সাম্প্রতিক অতীতে যে 4টি জনসভায় দেখতে পাওয়া গেল প্রধানমন্ত্রীকে, সেটা আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত বা শিলিগুড়ি, কোনো জনসভাতেই কিন্তু তার মুখে দিদি ও দিদি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটুকুও শোনা গেল না। বরং আজকে তার মুখে আমরা শুনতে পেলাম ভাতিজা শব্দ এবং পরিবারতন্ত্র নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানার কথা। তার পাশাপাশি দুর্নীতি ইস্যুতেও আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসকে। এর পাশাপাশি আজকের এই মঞ্চেই কার্যত অভিষেক হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে এই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট যাতে না দেওয়া হয় সেই আবেদনই রাখেন উপস্থিত জনতার সামনে। পাশাপাশি আজকেই তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জরুরি বলেই তার সওয়াল করেছেন তিনি। এবং একদিকে যখন এই আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সাজো সাজো রব ছিল, ঠিক সেই সময় কিন্তু ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুঁয়ার হেমব্রম তিনি পদত্যাগ করলেন। আগামীকালই রয়েছে সন্দেশখালীতে বিজেপির জনসভা এবং আগামীকালই তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের জনসভা। সেই ব্রিগেডের জনসভায় যোগ দিতে পারেন অনেক কেষ্টবিষ্টু, এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে। ফলে কারা যোগ দেবেন, কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি চমক থাকছে, এই প্রত্যেকটি বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা এই বাংলা বলছের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। প্রথমেই পরিচয় করিয়ে দেব তাঁদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে শক্তি মৈত্র, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র, আমাদের সঙ্গে রয়েছেন গৌরব মজুমদার, সিপিএমের মুখপাত্র গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককেই আমরা কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় যাব, কিন্তু এই আলোচনার একদম শুরুতেই যে বিষয়টি আলোচনায় আনব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে গোর্খাদের উন্নয়ন প্রসঙ্গ। গোর্খাদের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী কি বলেছেন আমি প্রথমে শোনাবো দর্শকদের। हमारे गोरखा भाई बहनों की जो समस्याएं रही है, जो चुनौतियां रही है, उनके प्रति भी बीजेपी हमेशा संवेदनशील रही है। बीजेपी ने आपकी चिंताओं को दूर करने का निरंतर प्रयास किया है। अब भी हम समाधान के नजदीक है। बीजेपी आपकी अपेक्षाओं को पूरा करने के लिए अपने प्रयास जारी रखेगी। প্রথমে আসবো বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দাবি করছেন গোর্খাদের জন্য বিজেপি কি করেছে সেই খতিয়ানটা যদি দেন। দেখুন, গোর্খা যে আপনার অটোনোমাস হিল কাউন্সিল যেটা রয়েছে, সেখানে যে ফান্ডিংয়ের মাত্রা মারাত্মকভাবে মানে অনেক বেশি মাত্রায় করা হয়েছে। আপনার 2014 সালের আগে পর্যন্ত যে ফান্ডিং হতো তার 2014 থেকে 2024 সাল পর্যন্ত ফান্ডিং প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আপনার আসামে যে গোর্খা জনজাতি রয়েছে, মানে গোর্খাদের জন্য যে ডেভেলপমেন্ট কাউন্সিল রয়েছে, সেখানে আপনার প্রায় 230 কোটি টাকা দেওয়া হয়েছে এবং আসামের যে 230 কোটি টাকা ফুললি ইমপ্লিমেন্টেড হয়েছে, ফুললি ইউটিলাইজড হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলার ক্ষেত্রে যে টাকাগুলো দেওয়া হয়েছিল তার অর্ধেক টাকার হিসেবেই নেই, আর তারপরে হচ্ছে তার ফুললি ইমপ্লিমেন্টেশন বা ইউটিলাইজেশন হয়নি। বেশ, আমি আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্রর কাছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে আমরা গোর্খাদের উন্নয়ন নিয়ে তার মুখে আমরা শুনছি যে তিনি যথেষ্ট চিন্তাশীল এবং অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছেন তিনি তাদের যাবতীয় সমস্যা দূর করার ক্ষেত্রে। কংগ্রেস কি মনে করে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে একটা কথা খুব পরিষ্কারভাবে বলা উচিত যে পানি তেরা রং কায়সা জিসমে মিলা দে মেরা রং জয়সা। যেখানে প্রয়োজন, যে অবস্থায় প্রয়োজন, যাকে তুষ্টিকরণ করার প্রয়োজন, নরেন্দ্র মোদী সেটা ভালো বোঝে। গোর্খাদের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী, আমার ভাই বিজেপির প্রতিনিধি বললেন
যে টাকাটা প্রপার ইউটিলাইজেশন করা হয়েছে, দ্বিগুণ বাড়ানো হয়েছে, আসামে পরিপূর্ণভাবে বাড়ানো হয়েছে, এ রাজ্যে বাড়ানো হয়নি। একটা কথা মাথায় রাখা দরকার, খুব যারা জ্ঞানে বা সজ্ঞানে কথাটা বলছেন কিনা সেটা আমাদের একটু ভেবে দেখা দরকার। গোর্খারা আমরা জানি, ছোটোবেলার থেকে জানি বা শুনি, লয়ালিস্ট হয়, এবং গোর্খাদের আমরা যেভাবে দেখেছি কাছ থেকে, যেটুকু দেখবার সুযোগ পেয়েছি, তাদের উন্নতির জন্য বললেন প্রধানমন্ত্রী কাছাকাছি এসে গেছেন, এখনো পৌঁছতে পারেননি, এবং বলছেন যে তারা যথেষ্ট সংবেদনশীল এবং মানে তাদের উন্নতি, তাদের সামাজিক অগ্রগতি, তাদের সামাজিক প্রতিষ্ঠার জন্য যা যা করার প্রয়োজন, দেয়ার ইজ এ লাইন গ্যাপ বিটুইন গোর্খা অ্যান্ড প্রাইম মিনিস্টার। এগুলো নির্বাচনের আগে মোদি গতবারও এই ধাপ্পাগুলো দিয়েছিলেন। গতবারও মোদি একটার পর একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, 5 বছরে একটা প্রতিশ্রুতিও পরিপূর্ণ করেননি। মোদি আজকের দিনে গোর্খাদের যেটা বলে এলেন, যারা দূর দূরান্ত থেকে আজকে উত্তরবঙ্গের আপনারা মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই রকম ভাবে একটি প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। খালি আমি আসবো সিপিএম এর মুখপাত্র গৌরব মজুমদার। গৌরব, আপনাদের কি ধারণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য সম্পর্কে? প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন। প্রধানমন্ত্রীর ভোট এলেই ওনার মনে পড়ে যে গোর্খাদের কথা, মতুয়াদের কথা, আদিবাসীদের কথা, কিন্তু সারা বছর সময় কেটে যায়, তাদের কোনো উন্নয়ন হয় না। আজকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এত কথা বললেন, এই বিমল গুরুং তিনি তো খুনের আসামি, তিনি তো গেছিলেন বিজেপির কোন এক বড় নেতার বাড়িতে তার ছেলের বিয়ে খেতে, তারপর কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ওই ধর্মতলার একটি বহুজাত হোটেলে বসে পাশে মন্ত্রীকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন। তা তখন মনে পড়েনি? গোর্খাদের উন্নতি হলো না কেন? এখন কথা বলা হচ্ছে কেন? উনি বললেন যে আসামে ইউটিলাইজেশন হয়েছে, পশ্চিমবাংলায় ইউটিলাইজেশন হয়নি। তা পশ্চিমবাংলায় ইউটিলাইজেশন হয়নি সেটা ভোটের আগে মনে পড়লো? ওনারা বলেন যে টাকা চুরি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আজকে পর্যন্ত প্রধানমন্ত্রীও তো বলেননি যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছে বা টাকার হিসাব চাওয়া হয়েছে। আসামে ইউটিলাইজেশন হয়েছে, গোর্খাদের কথা বলছেন। আরে পশ্চিমবাংলা থেকে আরেকটু দূরে গেলে মণিপুর, এদিকে ত্রিপুরা, কি হবে তার সেই সমস্যাগুলোর? মণিপুরের সমস্যার কথা কি হবে? ত্রিপুরার সমস্যার কথা কি হবে? বিজেপি তো অনেক কথা বলেছিল। আজকে ত্রিপুরায় কি অবস্থা হয়েছে? ত্রিপুরামতাকে বিজেপি গিলে ফেললো কি সব প্রতিশ্রুতি দিয়ে। দেশের প্রধানমন্ত্রী তিনি এই ভোট আসলে বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বলে এই ভোট বৈতরণী পার করতে চান, তারপর আর খুঁজে পায় না মানুষ তাকে। দেখা যাক, আমরা এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। অরিজিনাল বিট নিয়ে তো ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। মৃত্যুঞ্জয়, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত। আজ আমরা এই আলোচনায় ছিলাম, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গোর্খাদের প্রসঙ্গে তাঁর কি চিন্তা ভাবনা, তিনি কতটা তাঁদের বিষয়ে চিন্তাশীল, সংবেদনশীল, সে কথাই জানিয়েছেন মঞ্চ থেকে। সেই বিষয়ে সকলের প্রতিক্রিয়া নিচ্ছি, আপনার প্রতিক্রিয়াও জানতে চাইব। দেখুন, প্রধানমন্ত্রী পরিযায়ী পাখি, উনি ভোট আসলে আসেন। 2021-এ এসেছিলেন, ডেলি প্যাসেঞ্জারি করছিলেন। আবার 2021-এর পরে আমরা 24 অবধি দেখতে পারলাম না, এখন ভোটের আগে আসছেন। এই মিথ্যে প্রতিশ্রুতিগুলো 2014 থেকে সারা ভারতবর্ষের মানুষ শুনতে শুনতে ক্লান্ত। আজকে গোর্খাদের জন্য, গোর্খারা ঢেলে বিজেপিকে সমর্থন করলো 2014 সালে। আলুওয়ালিয়াজি ওখানকার সাংসদ হলো। এত ব্যর্থ যে আবার 2019-এ তাকে পাল্টে রাজু বিস্টকে করতে হলো। রাজু বিস্ট এত ব্যর্থ, আপনি দেখুন 2024-এ আমি জানি না বিজেপি কাকে টিকিট দেবে। এবার দেখে নিন কী পরিস্থিতি দাঁড়াচ্ছে। তার মানে একজন সাংসদ যেখানে ব্যর্থ, গোর্খাদের দাবি দাওয়া নিয়ে যেই সাংসদ সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে না, যেই সংসদ এখনও অবধি বিজেপি একটা বলুক যে বলছে আমরা পৌঁছে গেছি, আমরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি। প্রথম কথা, লক্ষ্যটা কি? যে পশ্চিমবাংলাকে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে ভাগ করা। রাজু বিস্ট ওখানে দাঁড়িয়ে বলছে, প্রকাশ্যে বলছে যে আমরা উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই। যারা ভৌগোলিক অবস্থানের বিরুদ্ধে দেশটাকে ভাগ করতে চায়, রাজ্যটাকে ভাগ করতে চায়, যারা ধর্মের ভিত্তিতে রাজ্য ভাগ করতে চায়, যারা ভাষার ভিত্তিতে রাজ্য ভাগ করতে চায়, এরা হলো বিভেদগামী একটা দল, যারা বিভেদের রাজনীতি করে। মোদি কি গ্যারান্টি? আপনি দেখতে দেখতে আমরা ক্লান্ত। মোদিজি কি গ্যারান্টি? এখন টিভিতে অ্যাড দিচ্ছে, বিজ্ঞাপন আসছে। মোদিজি কি গ্যারান্টি? আমরা 2014 সালে এই গ্যারান্টি তো দেখেছিলাম, এই প্রতিশ্রুতিগুলোতে দেখেছিলাম। 67 টাকার পেট্রোল আমরা কমিয়ে 40 টাকায় নিয়ে আসবো। আমরা 106 টাকা দিয়ে পেট্রোল কিনছি।
আজকে 468 টাকার গ্যাস ছিল রান্নার গ্যাস 2014 সালে। মোদি কি গ্যারান্টি সেই 250 টাকার গ্যাস হবে? সেই মানুষ দুহাত ধরে নরেন্দ্র মোদীজিকে বিজেপিকে আশীর্বাদ করলো, আমরা দেখতে পাচ্ছি সেটা বাড়তে বাড়তে 1100, এখন ভোটের আগে আবার 100 টাকা দাম কমিয়েছে। এইটা তো সারা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ সবাইকে ভুক্তভোগী হতে হচ্ছে। তাই মোদি গ্যারান্টি বা মোদিজি এই মিথ্যে কথাগুলো বলবে, এইগুলো বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সবাই জানে, এবং যারা মানে আমাদের উত্তরবঙ্গে থাকেন এবং পাহাড়ের মানুষ গোর্খারাও জানে যে মোদিজিরা এই বছর গোর্খারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন না, মিলিয়ে নেবেন। ভারতীয় জনতা পার্টি দার্জিলিং সিটটা হারতে চলেছে। আমি আসবো বিজেপির কাছে, জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন। আজকে এই যে প্রশ্নটা বললো যে এর আগের সাংসদ তিনি তাকে এতটাই ভালো কাজ করেছেন, তাকে সরিয়ে রাজু বিস্ত, এবার রাজু বিস্তের বদলে হর্ষবর্ধন শ্রীংলার নামটা আমরা শুনছি, কিন্তু আপনাদের দলেরই বিধায়ক বলছেন বাইরের কেউ যদি আসে তাহলে তার বিরুদ্ধে ভোট পড়বে, এবং তিনি আবার একজন বিধায়ক, আপনাদের রাজ্য নেতৃত্ব যখন বলছে যে বিজেপি বাংলা ভাগ চায় না, তিনি ওখানে বসে বলছেন উত্তরবঙ্গ আলাদা করতে হবে, মানে গোর্খাদের জন্য আলাদা ল্যান্ড করতে হবে। তাহলে মানে তারপরে আর বিজেপি কি করে দাবি করে যে তারা গোর্খাদের বিষয়ে চিন্তাশীল? দেখুন, আমাদের যে পার্টি সেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি পূর্বতন জনসংঘ। এই জনসংঘের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে এই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে, যারা যেখানে বসে মুখ্যমন্ত্রিত্ব করছেন, আর এখানে আমার মৃত্যুঞ্জয় দা বসে আপনার স্পোক পার্সন, তৃণমূলের স্পোক পার্সন করছেন। করতেই পারে, এটা তারা কোথায় সেটা ইতিহাস জানে না, ইতিহাস আমরা জানি না। আমি কি বলবো তাহলে? দু চারটে বইয়ের নাম বলে দিও না, আমরা পড়া নাই থাকতে পারে, ইতিহাস নাই জানতে পারে। আবার তোমার বলার সময় নো হোয়াটসঅ্যাপ হোয়াট কাইন্ড অফ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি? না বলো 20 জুন 1947 সাল বঙ্গু আপনার এখান থেকে কিছু দূরে তারকেশ্বর সম্মেলনে অখণ্ড বাংলা সমগ্র বিধায়কদেরকে ডেকে নিয়ে ভোটাভুটির মাধ্যমে যে রাজ্যটির জন্ম হয়েছিল, তোমার আমার রাজ্য পশ্চিমবঙ্গ, অস্বীকার করতে পারবে? কে করেছিল? নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি। অস্বীকার করতে পারবে তুমি? কিন্তু ফ্যাক্ট ইজ এই পশ্চিমবঙ্গ রাজ্যের যারা যিনি প্রতিষ্ঠাতা, তিনি সেই পার্টি বিলিভ করে যে এক আমাদের পশ্চিমবঙ্গ এক, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো ভাগ হবে না। এবং এটা আমাদের কেউ যদি বলে থাকে সেটা পার্টির স্ট্যান্ড নয়। এক দ্বিতীয় বিষয় হচ্ছে যে গোর্খা নিয়ে এত কথা বলা হলো, গোর্খা বলে কথা নয়, বাঙালি থেকে গোর্খা, এই তৃণমূলের অত্যাচারে সবাই অত্যাচারিত। আজকে জায়গায় জায়গায় সন্দেশখালী মডেল তৈরি করেছে এরা, আজকে জায়গায় জায়গায় মা বোনদের উপরে শোষণ করছে তৃণমূল কংগ্রেস। তো তার বিরুদ্ধে তো লড়াইটা করতে হবে, তার বিরুদ্ধের জন্য আজকে জায়গায় জায়গায় সন্দেশখালীর বিরুদ্ধে মা বোনেরা জেগে উঠেছে। এদেরকে জবাব দেওয়ার সময় 2024, তারপরে 2026। আমি বুঝলাম, কিন্তু সেক্ষেত্রে আপনাদের দল এখনো পর্যন্ত গোর্খাদের জন্য কি করেছে? আপনি এই যে বললেন যে দেখুন সেখানে সেটার বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস না, আগে আপনাদের দলের পক্ষ থেকেই বলা হচ্ছে যে এই বিষ্ণু শর্মা আপনাদের দলেরই বলছে যে কেন বহিরাগতকে এনে দাঁড় করাতে হচ্ছে, গোর্খাদের মধ্যে কাউকে তো পাচ্ছেন না আপনারা। না, এখনো তো দেখুন এটা ইন্টারনাল ম্যাটার অঙ্কুরদা, এবং এই ব্যাপারে কোনো সিদ্ধান্তই হয়নি। আপনাকে আমি দায়িত্ব সহকারে বলছি, কোনো সিদ্ধান্তই হয়নি। কালকে আমাদের দল একটা আমি বলছি গণতান্ত্রিক দল অঙ্কুরদা, এই দলে রাহুল গান্ধীর মতো রাহুল গান্ধী যেটা বলে দেবে সেটাও হয় না, বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দেবে সেটা হয় না। আমাদের দলে গণতন্ত্র রয়েছে, একটা ইলেকশন কমিটি হয়, আপনি জানেন ইলেকশন কমিটিতে সেখানে নরেন্দ্র মোদী না চাইলেও অনেককে ক্যান্ডিডেট করা হয়, এবং এই যে গণতন্ত্র আছে বলেই আমাদের মতো যারা গ্রাসরুট লেভেলের ওয়ার্কার তারাও কিন্তু বিজেপি, এই যে চন্দনা বাউরির মতো ওয়ার্কার তারাও কিন্তু বিজেপির ক্যান্ডিডেট হয়, এমএলএ হয়। তো বিষয়টা হচ্ছে এটাই যে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কালকে মিটিং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির আমাদের মানে বিজেপির, সেখানে সিদ্ধান্ত হবে। অর্থাৎ সেরকম ভাবে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত মন্তব্য করাটা আমার মনে হয় না যে আপনি দায়িত্বশীল সাংবাদিক হিসেবে আপনার বলা উচিত না বা আমারও বলা উচিত না। বিষ্ণু শর্মার বিরুদ্ধে কোনো পদক্ষেপও কিন্তু হয়নি। এই যে উনি একের পর এক কথা বলে যাচ্ছেন, বা বাকি যারা বলেছিলেন বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ হয়েছে আমরা দেখতে পাইনি। অন্তত ইন্টারনালি অনেক মানে অনেকগুলো জিনিস বলা হয়, তৃণমূলের কাছে জানতে চাইবো, বসে বলা সম্ভব না। না, আমার বক্তব্য হলো যে বললো যে বিজেপির একটা ইন্টারনাল কমিটি থাকতে পারে, তাদের সেটা নিজস্ব ব্যাপার, প্রত্যেক দলেরই হতে পারে। আমার বক্তব্য হলো সেই কমিটিটা কিসের জন্য? নির্বাচনে অন্য দল ভাঙার জন্য একটা কমিটি আছে, যার প্রধান হলো হিমন্ত বিশ্ব শর্মা, সেটা আমরা জানি। দল বদলের একটা কমিটি, ভারতবর্ষের দল বদল করার জন্য একটা কমিটি তৈরি হয়েছে, এটা ভূভারতে আর অন্য কোনো রাজনৈতিক দলে এই ঘটনা নেই, বিজেপি করেছে। এবার বক্তব্য হলো যে বলছে যে দেখুন আমরা বলছি না, ওখানকার যে স্থানীয় বিজেপি যারা করে, যারা বিজেপির পতাকাটা ধরেছে, বিজেপির যারা নেতা, আপনি বারবার বলছেন অঙ্কুরদা, সেই নেতারা এবং সাধারণ কর্মীরা বলছেন যে রাজু বিস কিচ্ছু করেনি, বহিরাগত।
আমরা বলছি না, রাজু বিসকে আমরা বহিরাগত বলছি না, কারা বলছে? ভারতীয় জনতা পার্টি বলছে। কারা বলছে? ভারতীয় জনতা পার্টির বিধায়ক বলছে। তো এই যে বহিরাগত তকমা লাগিয়ে দেওয়া রাজু বিসকে, এইটা তো আগে বিজেপিকে উত্তর দিতে হবে। আজকে যদি ভালো কাজ করতো, গোর্খাদের কথা যদি ভাবতো, তাহলে আমার আগেও বলেছি, আবার রিপিট করছি, আলুওয়ালি আজকে সরে যেতে হতো না, রাজু বিসকে আসতে হতো না। আবার রাজু বিস যদি ভালো করতো, তাহলে তাকে অ্যাকসেপ্ট করতো জনগণ, এবং সেখানে মানুষ বলতো বা বিজেপির সমর্থকরা বলতো ভালো কাজ করেছে, রাজু বিস থাকুক, তাকে বহিরাগত কথাটা শুনতে হতো না। তার মানে চূড়ান্ত ব্যর্থ যারা গোর্খাদের জন্য কথা বলে না। আমরা গোর্খাদের জন্য যে কি করেছি, ওখানে জিটি এর ফান্ড দেওয়া, সেই ফান্ডের মাধ্যমে প্রত্যেকটি জায়গার উন্নয়ন করা, রাস্তাঘাটের উন্নয়ন করা, ছোট ছোট ব্লক, ছোট ছোট ব্লকে আপনি এখন দার্জিলিং গেলে তারপরে মানুষ স্থির করবেন। অন্যদিকে আজকে প্রধানমন্ত্রী যে যে ইস্যুগুলিতে আজকে তিনি আক্রমণ করেছেন, তার মধ্যে কিন্তু আজকেও আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তার মুখে একবারও এলো না, এবং আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত, তারপর শিলিগুড়ি। মুখ্যমন্ত্রীকে বাদ দেওয়া হচ্ছে কেন? মানে এটা কেন? আগে তো আমরা শুধু দিদি ও দিদি দেখতাম, আজকাল মানে চারটে সবাই কেন মুখ্যমন্ত্রীর নাম নেই? মানে বললেও সমস্যা, না বললেও সমস্যা অঙ্কুরদা। না দেখুন, এটা মুখ্যমন্ত্রী যে মানে আপনার এখন ধরুন বিষয়টা হচ্ছে যে এই যে সন্দেশখালীর যে ঘটনাটা ঘটেছে, সন্দেশখালীর ঘটনাটাতেও তো আমাদের ইস্যুটা তো লোকাল ইস্যু, তো লোকাল ইস্যু তো আমরা কনসেন্ট্রেট করবই, এটা তো আমাদের স্ট্র্যাটেজিক ব্যাপার। এটাতে আমরা কংগ্রেস কি মনে করে এই যে বিজেপির এই স্ট্র্যাটেজিটা, ইন্টারনাল স্ট্র্যাটেজিটাকে কিভাবে দেখছে? দেখুন, বিজেপির এক কথা বললো যে রাহুল গান্ধী পরিবারতন্ত্র, রাহুল গান্ধী যা বলবে, আমরা সেই আলোচনা আসবো। আমি এই বিষয়টা আগে একটু আলোকপাত করব। কথাগুলো বলে দিল। বিজেপির নাকি একটা ইন্টারনাল পার্টি আছে, কমিটি আছে, ডেমোক্রেসি আছে, ইন্টারনাল আছে। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি অঙ্কুর, যে সত্যিটাকে সত্যি বলার মতো মানসিকতা নিয়েই দলটা করা উচিত। আজকে সন্দেশখালী আমি প্রথম দিন যা বলেছিলাম, আমি শক্তিদা, আমি খুব ক্যাটেগরিক্যালি জানতে চাচ্ছি, আমি ওই বিষয়ে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করার পেছনে কি কারণ দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করার পেছনে একটাই মাত্র কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন কংগ্রেসের ভোটটা কাটতে পারবে, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পেয়ার করবে ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি এখানে কংগ্রেসের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় কাটবে কি বলছে? আরে ঠিক আছে, হাসার না না, এইখানে দাদা আমি হাসি, মানে এখানে কংগ্রেসের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় কাটবে দাদা, সেটা হয়। বুঝতে পেরেছি শক্তিদা, আমি আসবো গৌরবের কাছে। সিপিএম আমার দুটো কথা, সেটা হচ্ছে যে এখানে দার্জিলিং গোর্খা নিয়ে অনেক কথা বলেছেন। বিজেপির 3 জন সাংসদ ছিলেন, যশবন্ত সিং, SS আলুওয়ালিয়া আর রাজু বিস্তা। তাহলে 3 জন সাংসদ তাহলে অকর্মণ্য প্রধানমন্ত্রীর ভাষায়। 3 জন সাংসদকে ভোট দিয়ে জিতিয়েছিল দার্জিলিং এর মানুষ। 3 জন মানুষ গোর্খার জন্য, দার্জিলিং এর জন্য কি করেছেন? আর উনি বলছিলেন কি পশ্চিমবাংলার ভাগ। দার্জিলিং এর যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর ইতিহাস ওতপ্রোতভাবে যুক্ত। রতনলাল ব্রাহ্মণ থেকে শুরু করে যারা যারা দার্জিলিং বাঁচানোর জন্য আন্দোলন করেছিলেন, তারা খুন হয়েছিলেন দার্জিলিংকে বাঁচানোর জন্য। আর দ্বিতীয় কথা, প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কেন? প্রধানমন্ত্রী আর কারোর নাম নেবেন না। তার কারণ হচ্ছে এখানে তদন্ত কিছু হবে না। তো আমরা তৃণমূল কংগ্রেসের উত্তর অবশ্যই শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও নেই, তা নিয়ে কংগ্রেস এবং সিপিএম এর মূল্যায়ন আপনি শুনলেন, ওদের বিশ্লেষণ, আপনার ব্যাখ্যাটা জানতে চাইব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কেন করছেন না মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী? যেখানে তিনি বারংবার এই ও দিদি করতেন, সেটা পুরোপুরি ভাবে বন্ধ কেন? দেখুন, ও দিদি না বললেও মানে আমি বলছি যে এই যে টন্টিংটা, যেটা পাড়ার রকের ছোকরারা যেরকম করে, এই যে বাংলার মানুষ এটা ভালোভাবে নেয়নি 2021 সালে, সেটা কিন্তু প্রমাণিত। এবার উনি বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে বিজেপির যে ভোট পার্সেন্টেজ কমছে, বিধানসভাতে কিছু সিট পেয়েছিল, ভোট পার্সেন্টেজ পেয়েছিল, উপনির্বাচনগুলো দেখুন, আসানসোলে 1.5 লাখের জিতা সিট 3,07,000 ভোটে হেরেছে, বা মানে ফালাকাটা বিধানসভা থেকে যে কটা উপনির্বাচন হয়েছে, বিজেপি মানে তার একটাতেও উপনির্বাচনে জিততে পারেনি, এবং ভোট পার্সেন্টেজ নিজেদের জেতা সিটগুলো হারছে। সেখানে দাঁড়িয়ে মোদিজি মনে করেছেন যে এখন যদি এখানে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয় তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ
যে মানুষটা মহিলাদের ক্ষমতায়নের কথা বলে, আর তৃণমূল কংগ্রেস যেই মহিলাদের ক্ষমতায়ন করে বাস্তবে 40% আসনের সিট আমরা লোকসভাতে গত বছরও 42 জনের মধ্যে 17 জনকে দিয়েছিলাম, আর বিজেপি 12% লোকসভাতে আসন মহিলাদের জন্য দিয়েছে। আমরা পঞ্চায়েত থেকে বিধানসভা, পৌরসভা সব জায়গায় 40% সিট, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, রূপশ্রী সব মহিলাদের। সেই মহিলাদের মুখ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রধানমন্ত্রী আজকে বলছেন যে তৃণমূল কংগ্রেস ভাবে ভাইপোর কথা, কংগ্রেস ভাবে পরিবারের কথা, বিজেপি ভাবে মানুষের কথা। আচ্ছা, তার মানে পরিবারতন্ত্র নিয়ে বলছে, তাই তো? আচ্ছা, একটা দেশের প্রধানমন্ত্রী উনি পরিবারতন্ত্র বলবেন আর ওনার পাশে থাকবে শুভেন্দু অধিকারী, এটা হতে পারে? এক ভাই পাবে সাংসদের টিকিট, উনি একের পর এক বিরোধী দলনেতা। মানে কাথিতে বিজেপি যারা এতদিন ধরে করলো তাদের শুভেন্দু অধিকারীকে লিডার মানতে হচ্ছে, যারা এতদিন ধরে করলো। এবং পরিবারতন্ত্রের কথা বলছে। ভারতবর্ষে 100 জনের ওপরে সাংসদ পরিবারতন্ত্রের প্রোডাক্ট ভারতীয় জনতা পার্টি। 100 জনের ওপর সাংসদ পরিবারতন্ত্রের প্রোডাক্ট। আপনি দেখুন, জ্যোতি চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী আজকে কার, তার বাবার নাম কি বলুক না? এই যে বলছিল না যে মানে এতগুলো প্রকল্পের নেত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অ্যাকচুয়ালি সেটা নয়। শাহজাহানের মতো এলিমেন্টদের নেত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে শাহজাহানরা মা বোনদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে যায় রাত 12টার সময়, এই বাংলার মাটির তো আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলার মাটিকে কিভাবে কলঙ্কিত করেছে এই তৃণমূল কংগ্রেস। মা মাটির মানুষের স্বপ্ন দিয়ে এই তৃণমূল কংগ্রেস দলটা এসেছিল, কিন্তু সেই মাকে ধর্ষণ করা হয়েছে বাংলার মাটিতে। একটা কথা বলি, বাংলার মাটিতে মাকে ধর্ষণ করা হয়েছে, সেটা নিয়ে বলো না। তারপরে তৃণমূল কংগ্রেস আজকে চুপ, মুখ্যমন্ত্রী সেটা ধর্ষণ নয়, মণিপুরে উলগ্ন করে আজকে করেছিলাম। কি হয়েছে মণিপুরে তুমি বলো? মণিপুরে হয়নি, কি হয়েছে? ধর্ষণ হয়নি। সেটা দুটো জাতির মধ্যে দাঙ্গা, তার মানে তুমি সন্দেশখালী করবে, সন্দেশখালী করবে, সন্দেশখালী করবে, সন্দেশখালী করবে। বেশ, বুঝতে পেরেছি। আমি দুজনের বক্তব্যই শুনলাম, আসবো বাকি বিরোধীদের কাছে। প্রথমে কংগ্রেস, শক্তি মৈত্র। আমার প্রশ্ন ঠিক একই প্রশ্ন, যে এই যে একদিকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভাবছে ভাইপোর কথা, কংগ্রেস ভাবছে পরিবারের কথা, বিজেপি ভাবে মানুষের কথা, কিভাবে ব্যাখ্যা করবেন? বিজেপি, আমি এক এক করে বলছি, বিজেপি কোনোদিনই মানুষের কথা ভাবে না। কংগ্রেস পরিবারতন্ত্রের কথা। কংগ্রেস ভারতবর্ষের মাটিতে মহাত্মা গান্ধীকে দিয়েছে, কংগ্রেস ভারতবর্ষের মাটিতে ইন্দিরা গান্ধীকে দিয়েছে, কংগ্রেস ভারতবর্ষের মাটিতে রাজীব গান্ধী গেছে। আজকে বিজেপির একটা নেতা দেখাক। আমার বলছিল যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা, ইতিহাসটা সঠিকভাবে ব্যাখ্যা না করে সেইভাবে একটা কথা, বিজেপি যে মানুষের কথা কোনো দিনই ভাবে না। ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক শক্তি, কখনো ধর্মের নামে বিভাজন করে, কখনো মানে টোপোগ্রাফির নামে বিভাজন করে, কখনো জাতি উপজাতির লড়াই বাঁধিয়ে দেয়। আজকে কংগ্রেস পরিবারের কথা ভাবে না, না, ডেফিনেটলি নট। কংগ্রেস যদি আমার বাড়িতে যদি নেতৃত্ব দেওয়ার মতো কারুর যোগ্যতা থাকে, তাকে আজকে বিজেপির 100টার অধিক যারা মেম্বার অফ পার্লামেন্ট এসছেন, তারাও ট্র্যাডিশনালি এসছে। বিজেপি, এই সিপিএম, গৌরব মজুমদার। সেটা হচ্ছে বিজেপি কি যেন কি পরিবারের কথা ভাবে না, আর মানুষের কথা ভাবে। বিজেপি মানুষের কথা ভাবলে সারা স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত দেশে সর্বাধিক বেকারের সংখ্যা। বিজেপি মানুষের কথা এত ভেবেছে, স্বাধীনতার পর থেকে ভুকা মানুষের সংখ্যা সব থেকে বেশি এই সময়। বিজেপি এত মানুষের কথা ভাবছে যে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। বিজেপি এত মানুষের কথা ভাবছে 800 টাকা বাড়িয়ে 100 টাকা গ্যাসের দাম কমানো হলো। বিজেপি এত মানুষের কথা ভাবছে যে মণিপুরে আজকে জাতি দাঙ্গা হচ্ছে, কাশ্মীরে আজকে প্রধানমন্ত্রী পা রাখতে পারেন না, এত উন্নয়ন করেছেন। বিজেপি এত মানুষের কথা ভাবছে, বিজেপি মানুষের কথা এত ভাবছে যে প্রধানমন্ত্রী তো আমরা তো আশা করেছিলাম প্রধানমন্ত্রী বলবেন যে পশ্চিমবাংলায় এত দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির তদন্ত ইডি সিবিআই করছে, সেই দুর্নীতি কি অবস্থা, কি কেন এত স্লো। আর সন্দেশখালীর কথা বলছেন, মহিলাদের ক্ষমতায়নের কথা বলছেন। এখানে বিজেপি বলল যে সন্দেশখালীতে মহিলাদের ওপর আক্রমণ হয়েছে শাহজাহানদের নেতা, আর শাহজাহানদের গুরু ঠাকুর প্রধানমন্ত্রীর পাশে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী, যে শাহজাহানের গুরু ঠাকুর। সুতরাং তৃণমূল আর বিজেপি এরা সবেই এই এ ওকে বলে দেখ, এ ওকে বলে দেখ, এরা দুজনেই নিজেদের মধ্যে ভাগাভাগি
করে নিয়েছে। মানুষ আজকে চাইছে তৃণমূল বিজেপির হাত থেকে মুক্তি। মানুষ চায় যে মানুষের হাতে কাজ হোক, মানুষ দুবেলা খেতে হোক। আজকে প্রধানমন্ত্রী বলছেন যে আমি রেশন দিয়েছি। প্রধানমন্ত্রী কে রেশন দেওয়ার? রেশন তো দেশের মানুষের অধিকার, রেশন পাওয়া গরিব মানুষের অধিকার। একটা কল্যাণকামী রাষ্ট্র, তার দায়িত্ব হচ্ছে তার দেশের মানুষকে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা। কথা বলছেন, যে রেশন দেওয়ার কথা বলছেন সিপিএম এর মুখপাত্র, ঠিক আজকে সেই ইস্যুতে প্রধানমন্ত্রী বলছেন 25 লক্ষ জব কার্ড, ভুয়ো জব কার্ড। আগেও একজন প্রধানমন্ত্রী বলেছেন, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী অন্য কথা বলছেন। কেন বারবার এই কথা হচ্ছে কেন? না, এটা তো ফ্যাক্ট যে ভুয়ো জব কার্ড, আধার লিঙ্কের বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যত আধার লিঙ্কের নিয়ে যতগুলো আধার লিঙ্ক করা হয়েছে অঙ্কুরদা, যেমন ধরুন 100 দিনের জব কার্ড হোক বা রেশন কার্ড হোক, বা মিড ডে মিল স্কিমে হোক, মিড ডে মিল স্কিমে হোক, সেখানে কিন্তু আপনার সব জায়গায় ভুয়ো জব কার্ড হোক, ভুয়ো রেশন কার্ড হোক ধরা পড়েছে। আমাদের স্ট্যান্ড পুরো ক্লিয়ার, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে লড়াই। একটা লোক যদি দুর্নীতি করতে কথা বলছেন, আসবো তৃণমূলের কাছে। আমি বলছি আমাদের সাংসদ দেব অধিকারী, তিনি সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন যে সবচেয়ে ভুয়ো জব কার্ড কোথায়, লিস্টটা বার করুন। এবং ওখানকার পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি, উনি পরিষ্কার বলেছিলেন 1 নম্বরে উত্তরপ্রদেশ, 2 মধ্যপ্রদেশ, 3 উড়িষ্যা, পশ্চিমবঙ্গে তার অনেক পিছনে 5000 সামথিং। তো আজকে এটা কিন্তু সংসদে দাঁড়িয়ে উনি রিপোর্টটা দিয়েছে। যদি আমাদের ভুল হয় তাহলে সেটা বলছে না, কারণ মিড ডে মিল বলবে না তো। না, 1 মিনিট, মিড ডে মিল নিয়ে কথা বললো। মিড ডে মিল কেন্দ্রীয় সরকার আমাদের প্রকল্পকে প্রশংসা করে বলেছে সারা ভারতবর্ষে বাংলায় যেইভাবে মিড ডে মিলকে দেওয়া হচ্ছে, সেইভাবে সারা বাংলার মানে দৃষ্টান্ত স্থাপন করে সারা বাংলার মতো করে যাতে মিড ডে মিলটা প্রকল্পটা চালু করা যায় সারা দেশে, এটা কেন্দ্রীয় সরকার বলছে অঙ্কুরদা, আমরা বলছি না। তাহলে বিজেপি ঠিক করুক, বিজেপি নেতারা ঠিক বলছে না কেন্দ্রীয় সরকার? মৃত্যুঞ্জয়দা এটা ঠিক করুক যে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন প্রশাসনিক সভায়, সেইখানে মিড ডে মিলের টাকা থেকে টাকা ডাইভার্ট করা হয়েছিল, এটা তো অস্বীকার করতে পারবে না এরা। আর আমার অস্বীকার কেন্দ্রীয় রিপোর্টটা, কেন্দ্রীয় রিপোর্টটা বলো, কেন্দ্রীয় রিপোর্টটা বলো, এটা কেন্দ্রীয় দিতে পারে। তুমি তো মুখপাত্র, তুমি কেন্দ্রীয় বলবে বলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি সেই বক্তব্য আগে শোনাবো দর্শকদের। প্রধানমন্ত্রী তৃণমূলের তোলাবাজদের নিয়ে ঠিক কি প্রশ্ন তুলেছেন। टीएमसी सरकार ने तो आपके राशन की योजना में ही घोटाला कर दिया। इनके नेता, इनके मंत्री राशन घोटाले के मामले में जेल में है। আমি আসবো প্রথমে গৌরব মজুমদার, সিপিএম। এই যে সরাসরি বলছেন যে রেশন মামলাতে ঘোটালা করেছে, তোলাবাজরা আছে, কি মানে এই যে তোলাবাজির প্রসঙ্গ, এই প্রসঙ্গটা মানে প্রধানমন্ত্রী যা বলছেন তাকে সমর্থন করেন? প্রধানমন্ত্রী কি বলছেন? প্রধানমন্ত্রী যদি সঠিক কথা বলে থাকেন তাহলে আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন যে প্রধানমন্ত্রী আপনি এত কথা বলছেন, আপনার বিজেপির নেতারা এত কথা বলে বেড়াচ্ছে, বিজেপির পক্ষ থেকে ভুয়ো জব কার্ড থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে যা যা হয়েছে প্রত্যেকেই বলছেন যে পশ্চিমবাংলায় চুরি হয়েছে। তা প্রধানমন্ত্রী বলুন যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে এখনো পর্যন্ত না কোর্টে না এফআইআর কোনো কি দাখিল করা হয়েছে, কেন দাখিল করা হলো না? পশ্চিমবাংলায় এত বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির তদন্ত এত স্লথ কেন? কেন যে কোর্ট জানে, সিবিআই জানে, মানুষ জানে, সাংবাদিক জানে, সবাই জানে যে মূল দুর্নীতিগ্রস্ত কারা, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, কেন আইনের আওতার মধ্যে আনা হচ্ছে না? শক্তি বৈদ্য, দেখুন তোলাবাজি হয়েছে, এর মধ্যে কোনো মিথ্যে নেই। একটা কথা জানা দরকার, প্রধানমন্ত্রী শুনেছি নাকি তিনি বোঝেন, জানেন একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে। তাহলে আজকে আমি যেটা জানতে চাই, ইডি এবং সিবিআই এর সাকসেস রেটটা কত? আজকে জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত বা শেখ শাহজাহান বা বনগার শঙ্করাড্ডকে গ্রেপ্তার করে বা কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে কাস্টডি করে দিলাম, তার ট্রায়াল শুরু হচ্ছে না। তার আগে নারদা সারদা 10 বছর আগে ধরে একটারও আজ পর্যন্ত ট্রায়াল তো দূরের, মানে ভার্ডিক্ট তো দূরের কথা, মানে জুডিশিয়াল প্রসিডিওরটাই শুরু হচ্ছে না। যদি প্রধানমন্ত্রী মনে করেন যে এখানে ঘোটালা হয়েছে, রেশন ঘোটালা হয়েছে, তোলাবাজি হয়েছে, এবং যেটার সঙ্গে পরিপূর্ণভাবে বাংলার মানুষ, এটা কাউকে কোনো দলের প্রতিনিধিকে বলতে হবে না, তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির কিচ্ছু বলা পর্যন্তই সার, মূল জায়গায় প্রবেশ করে যে বলেছে না
যে গোর্খাদের থেকে আমাদের মানে প্রগতির একটুখানি ফাঁক, ওই ফাঁকটা চিরকাল থেকে উত্তর শুনবো বিজেপির কাছে। না দেখুন, এই যে সিপিএম এবং কংগ্রেস এরা তো জোট করে বসে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। রাহুল গান্ধী বাদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝখানে, ডান দিকে সীতারাম ইয়েচুরি, তো আমরা দেখেছি। তো তারা ওখানে বসে দোস্তি করে। এনাদেরকে বলবো, গৌরবকে বলবো বা শক্তিদাকে বলবো, ঝগড়া করে এখানে লাভ নেই। না, তার কারণ মুখ্যমন্ত্রী অধিকারী আপনাদের কার বলতে দেবে না। হ্যাঁ, তো এটা এখানে ওই ঝগড়া করে লাভ নেই। সিপিএম যে মানে ফিশ ফ্রাই খাওয়ার পরে একমাত্র সেটিং অপোজিশন নয় হচ্ছে বিজেপি, যে কারণের জন্য আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এতগুলো কেস দেওয়া হয়েছে। কতগুলো কেস খেয়েছে সুজন চক্রবর্তী, কতগুলো কেস মুখ্যমন্ত্রী। এক মিনিট, বুঝলাম এখনো পর্যন্ত বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার কেন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করেনি? পদক্ষেপ তো বারবার করা হচ্ছে, পদক্ষেপ করা হচ্ছে বলেই আজকে এই যে আপনার সব নেতা নেত্রীগুলো জেলে। সেটিং অপোজিশন নয় তো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অ্যাকশন টেকেন রিপোর্ট বারবার করে চাওয়া হয়েছে, দেয় না। এরা চায় না বাংলার মানুষের উন্নয়ন হোক অঙ্কুরদা, এরা চায় না যে বাংলার মানুষ তারা আপনার আবাস যোজনায় বাড়ি পাক, এরা চায় না যে মনরেগার আওতায় 100 দিনের টাকা পাক। যদি এরা চাইতো তাহলে আপনার অ্যাকশন টেকেন রিপোর্টটা দিত। অ্যাকশন টেকেন রিপোর্ট দেবে না, রাজনীতি করবে। অবশ্যই শুনবো, একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন উঠছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের এত দুর্নীতির কথা বলছেন প্রধানমন্ত্রী, কিন্তু সেক্ষেত্রে কেন পদক্ষেপ করা হচ্ছে না তৃণমূল সরকারের বিরুদ্ধে? শুনবো বক্তব্য। অঙ্কুরদা, আমি বলছি যে আপনাকে কে বললো কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করেনি? নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। এই পদক্ষেপ হচ্ছে বলেই আগামীকাল আমরা জনগর্জন সভাটা করছি ব্রিগেডের মঞ্চে। এই পদক্ষেপটা হলো পদক্ষেপ তৃণমূল সরকারই তো, আমরা তো সরকার চালাচ্ছি প্রতিহিংসা পরায়ণ। আর যেদিনকে 2021 সালে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে আপনি মনে করে দেখুন, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দিল্লিতে গেছিল অমিত শাহের কাছে সভা করতে, মানে মিটিং করতে। মিটিং থেকে বেরিয়ে পেশে বলেছিল, আজ ভালো মতো বলেছি, যদি কেন্দ্রীয় সরকার কোনো ফান্ড না দেয়, একটা সরকার, একটা বিরোধী দলনেতা এখান থেকে যে জনপ্রতিনিধি হয়েছে, সে অমিত শাহের কাছে গিয়ে দরবার করছে বাংলার মানুষের টাকা আটকে দেওয়ার জন্য। আর আমরা বাংলার মানুষকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা দরবার করে মানুষের টাকা করছে, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, অভিযোগ। কিন্তু তৃণমূল সরকারের আটকে দিচ্ছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়েছে কি? না, সরকারের বিরুদ্ধে পদক্ষেপ দেখুন, মানে এই যে প্রসেস ইজ দ্য পানিশমেন্ট, একটা কথা আছে লতে। আপনি দীর্ঘদিন ধরে একজন মানুষকে জেলে আটকে রাখলেন, কিন্তু তার বিচার হলো না। আপনি আটকে রাখলেন বিচার ছাড়া, আপনি চার্জ গঠন করছেন না, আপনি ফাইনাল চার্জশিট দিচ্ছেন না, চার্জ গঠন করছেন না, ট্রায়াল তো অনেক দূরের কথা। তো আপনি মানে ইডির কনভিকশন রেট লেস দ্যান 0.5%। তাহলে এই যে সিবিআই 2019 সালেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে আমাদের সেই ম্যান পাওয়ারই নেই, যা এক্সিস্টিং কেস আছে সেগুলোকে আমরা তদন্ত করার মতো। তার মানে আজকে সিবিআই ইডি পারছে না, কিন্তু তৃণমূল কংগ্রেস শুধু নয়, আজকে শক্তি দ্বারা এখানে এসে বলতে পারে, গৌরবরা এখানে এসে বলতে পারে তৃণমূল কংগ্রেস, গৌরবদের এগেনস্টে কেরালাতে হচ্ছে, শক্তিদাদের এগেনস্টে যেখানে যেখানে সরকার আছে হচ্ছে, পি চিদম্বরম থেকে আরম্ভ করে রাহুল গান্ধী সবার এগেনস্টে হচ্ছে, আমাদের এখানে এখানে হচ্ছে। তো আজকে রাজনৈতিক বিরোধিতার জন্য, অন্ধ তৃণমূল বিরোধিতার জন্য হয়তো সিপিএম কংগ্রেস এখানে বলবে, কিন্তু কেরালাতে যখন হচ্ছে তখন বলবে না। আজকে প্রত্যেকটা জায়গায় বিরোধীদের ওপরে যে সিবিআই ইডি, আমরা বলছি যে জমিদারের আগে লেঠেল ছিল অঙ্কুরদা, সেই জমিদারের লেঠেল হলো এই সিবিআই ইডি আর ইনকাম ট্যাক্স। দেখা যায় আমরা এই আজকের এই আবহের মধ্যেই আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনি সম্প্রতি পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন এবং আজকেই তাকে প্রধানমন্ত্রী যে মঞ্চে বক্তব্য রাখলেন, তিনি আসার আগে প্রাক্তন বিচারপতিকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রীর কাছে তিনি, আমরা পরেও দেখলাম, তিনি প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। এবং কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়,
রাজ্যের রাষ্ট্রপতি শাসন প্রয়োজন বলে মনে করছেন তিনি। কি বলেছেন আমরা একবার শোনাবো। সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা তাদের চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এটা আর বেশি দিন চলতে পারে না। 356 করা দরকার। কংগ্রেস কি মনে করে 356 করার প্রয়োজন আছে? আমি একটা তার আগে বলে নিই, এই অভিজিৎ গাঙ্গুলি ওনাকে পার্টিকুলার সেকশন অফ মিডিয়া অ্যান্ড পিপল ওনাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন এবং উনি যখন বিচার অবস্থায় ছিলেন যে ধরনের ল্যাঙ্গুয়েজ একটা ভার্ডিক্ট দিতেন, যে অবস্থায় কথা বলতেন, সেগুলো একজন বিচারপতির মুখে মানায় না। আর সংসদীয় গণতন্ত্রে একটা নির্বাচিত সরকারকে 356 বা 355 অ্যালাউ করে তাকে ভেঙে দেওয়া কোনো প্রয়োজন নেই। আমরা বলেছিলাম কি, আমাদের নেতা অধীর চৌধুরী বলেছিল সন্দেশকালীন পর উপদ্রুত ডিক্লেয়ার করা হোক। উই ডোন্ট ওয়ান্ট দ্য প্রেসিডেন্সিয়াল রুল। কারণ মানে যেটা কংগ্রেস সবচেয়ে বেশি করেছিল সেটা আপনারা এখন আর চাইছেন। কংগ্রেস কি করেছিল সেটা যদি আলোচনা হয়, সেই আলোচনায় একদিনে কটা ভেঙেছিল, আজকে এই রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন আছে বলে মনে করে সিপিএম? রাষ্ট্রপতি শাসন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ করে দেওয়ার মানেটা কি আমি জানি না। এ তো বিজেপির এটা পুরনো খেলা, উনি ওই খেলায় ঢুকে পড়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে, উনি সাংবাদিকদের ওপরে কি আক্রমণের কথা বললেন। সারা দেশ জুড়ে সাংবাদিকদের ওপর আক্রমণ হচ্ছে। সাংবাদিকদের গ্রেপ্তার করে ইউএপিএ আইন দিয়ে প্রবীর প্রকাশ থেকে শুরু করে, গৌতম নাবালাকা থেকে শুরু করে, সাই বাবা থেকে শুরু করে, একের পর এক ওনার মুখে আমরা শুনতে পাই না। উনি স্ট্যান স্বামীর কথা হয়তো জানেন না, যাকে বেঁধে রাখা হয়েছিল শিকল দিয়ে। উনি গ্রাম স্টেন্সকে ভুলে গেছেন, যাকে পুড়িয়ে মারা হয়েছিল পরিবার সমেত। আসলে উনি তো নতুন নতুন রাজনীতি করতে এসছেন, ওনার এখন অভিজ্ঞতার প্রয়োজন আছে। উনি এখন খবরে থাকতে চান, চিরকালই খবরে থাকতে চেয়েছেন, এখনও খবরে থাকতে চান। উনি এসব ইতিহাস জানেন না। 356 করে পশ্চিমবাংলার একটা নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে যে শহীদ করা। আমাদের বক্তব্য হচ্ছে যে দুর্নীতিগুলোর কথা মৃত্যুঞ্জয়দা বলছিল, কেরালায় দুর্নীতি, কেরালার দুর্নীতির সঙ্গে পশ্চিমবাংলার দুর্নীতি হচ্ছে যে মিলিয়ে ফেললে হবে না। পশ্চিমবাংলায় কোর্টের নির্দেশে, কোর্টের ইয়েতে দুর্নীতির তদন্ত চলছে, আর কেরালায় বা অন্যান্য রাজ্যে যে বিজেপি ইচ্ছা করে করছে। কংগ্রেসের কাছ থেকে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো প্রথমে তৃণমূল মুখপাত্রের কাছে। যে আলোচনা চলছিল সেখানে বারংবার প্রশ্ন উঠছিল যে 356 ধারার প্রয়োজনীয়তার কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রতিক্রিয়া? মুখে বলে কি লাভ, উনি আমাকে করে দেখাক না। ওনাদের যদি মনে হয়, অনেকেই তো অনেকবার বলে যে 355 করে দেখাক, আমরা তো চাই। বিজেপি কি সমর্থন করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে? না, সে তো আমাদের অমিত শাহজি মানে হোম মিনিস্টার তো স্ট্রিক্টলি বলে গেছেন, এর আগেও আপনারা চালিয়েছেন সেই খবর, যে 356 আমাদের গভর্নমেন্ট কোনোভাবেই সমর্থন করে না। এটা কংগ্রেসের গভর্নমেন্ট নয়। তাহলে আপনাদের দলে একজন এসেছেন, তিনি আসার পর ইনি কি জানেন না? মানে তার মানে উনি জানেন না আপনাদের দলীয় অবস্থান? উনি কিছুই জানেন না। বেসিক্যালি শুনুন, আমাদের স্ট্যান্ডটা খুব ক্লিয়ার। ওনার মনে হয়েছে যে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হতেই পারে তার ভিউ, কিন্তু এটা দলীয় স্ট্যান্ড নয়। জ্যোতি বলতে পারবে না, আমি বলে দিই, উনি আইন না জেনে বিচারক ছিলেন, আর উনি নিজের আইনের ওই চেয়ারটায় বসে নিজের ইমেজটাকে ক্রিয়েট করতে চেয়েছেন, এখন ভোটে এসছেন। এটা তো নিয়ম, উনি কিচ্ছু জানেন না। একজন দলে নতুন যোগদান করে কিছু বক্তব্য এমন রেখেছেন যেটা দলের অবস্থানের সঙ্গে সমান নয়। আর আরেকজন আজকে দল থেকে সরে গিয়েছেন, হেমব্রম, কুমার হেমব্রম, ঝাড়গ্রামের সাংসদ। তিনি দলের কিছু সমস্যা সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্বকে জানালেও কেন্দ্রীয় নেতৃত্ব সে বিষয়ে কিচ্ছু বক্তব্য রাখেননি। কি বলছেন কুমার হেমব্রম আমরা একবার শোনাবো দর্শকদের। আমরা সেইভাবে সংগঠন সাজাতে পারিনি, যার জন্য আমরা 2021-এ পরাজিত হই। প্রায় 2 লক্ষ ভোটে পিছিয়ে থাকি আমরা। এখানে যে সমস্যা আমাদের আছে, যে পুরনো নতুন একটা দ্বন্দ্ব চলছিল, প্রায় বেশিরভাগ পুরনো কর্মী বসে আছে, তাদেরকে কাজে লাগাতে পারেনি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও আবেদন করা হয়েছে, আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহজির কাছেও বলা হয়েছিল যে আপনি যথেষ্ট লোকজন পাঠিয়ে সরজমিনে তদন্ত করে দেখুন, সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন, কিন্তু আজ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। আমি আসবো এই বিষয়ে জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে জানানোর পরে এই বিষয়ে কোনো তদন্ত হয়নি বা পদক্ষেপ হয়নি। মানে বুঝতে পারলাম না কি বলছেন উনি।
প্রায় 2 লক্ষেরও বেশি ভোটে যখন 2021-এর বিধানসভা নির্বাচন হয়েছে তখন 2 লক্ষেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছে। 7টা আসনেই খারাপ ফল, পঞ্চায়েতে আরও ফল খারাপ হয়েছে এবং সেটা তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব কোনো পদক্ষেপ করেনি। না, পদক্ষেপ ওখানে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে দেখুন, মানে এখানে তো মানে উনি যেটা বললেন এটা ঠিক নয়, কারণ হচ্ছে আমাদের ভোট পার্সেন্টেজও বৃদ্ধি পেয়েছে পঞ্চায়েতে। ওখানে আমাদের যে পঞ্চায়েত সদস্য ছিল 2018 তার প্রায় আপনার 1.5 গুণ বৃদ্ধি পেয়েছে। কি বলছেন? এবার পঞ্চায়েতে একটা গ্রাম পঞ্চায়েত পায়নি ভারতীয় জনতা পার্টি। আমি বলছি যে পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত পায়নি। 2018 পঞ্চায়েতে 30% গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল, এবারের পঞ্চায়েতে একটা পঞ্চায়েত পায়নি বিজেপি। এটা কি ভালো হয়েছে? আমি বলছি পঞ্চায়েত নয়, আমি বলছি নাম্বার অফ বুথের যে লিড তার সংখ্যা তো বেড়েছে, আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে ওখানে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে মানে ছেলে ফেল করেছে, পাঁচটা ছেলে ফেল করেছে, বেড়েছে, জ্যোতির কাছে ইনফরমেশন নেই। 2021 ছেলে ফেল করেছে কিন্তু একটু ভালো নম্বর পেয়ে ফেল করেছে, এই হচ্ছে কথা। সেটাও পাইনি, সেটাও নেই। যাই হোক, আরে ওর কথা ইনফরমেশন না থাকতো। আমি একটা কথা বলি, আমি একটা অঙ্কুরদা, উনি ওনার বক্তব্যতে উনি একটা পয়েন্ট বলেছেন যেটা জ্যোতি বললো না, যে উনি বললেন যে পুরনোরা বসে যাচ্ছে, নতুনরা এসে সেই দখলটা নিচ্ছে। এটা তো তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে নতুন তৃণমূল কংগ্রেস থেকে যারা দুর্নীতিতে অভিযুক্ত, যাদের বিজেপি বলেছিল, তারা যদি ভারতীয় জনতা পার্টি যদি একটু শুনে নাও তাহলে নিশ্চিতভাবে তুমি বলবে তোমার দলের সাংসদ ছিলেন, তোমার দলের লোক বলছেন। এটা আমাদের বক্তব্য নয়। তারা বক্তব্য হলো যে তারা ওই শুভেন্দু অধিকারীর মতো লোকগুলো গিয়ে এদের সবাইকে বসিয়ে দিচ্ছে। দেখুন, আইডিওলজিক্যালি বিরোধী থাকতে পারে। আজকে জ্যোতি অনেকদিন ধরে কি মনে হচ্ছে ঝাড়গ্রামের সাংসদের এই বক্তব্য বিজেপিকে দুর্বল করলো এই এলাকায়? না, ব্যাপারটা হচ্ছে খুব খোলাখুলি ভাবে বলা উচিত যে ভারতীয় জনতা পার্টির শেষের দিনটা শুরু হয়ে গেছে। সাংসদ বলছে যে বারবার করে অমিত শাহকে জানানো সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। অমিত শাহর সময় নেই। সিপিএম কি মনে করে? সিপিএম এর কি মূল্যায়ন? সিপিএম এর মূল্যায়ন হচ্ছে যে ছেলে ফেল করেছে, একটু ভালো নম্বর পেয়ে ফেল করেছে, এই তো বিজেপির অবস্থা। ভাড়া করে নিয়ে আসছে, এ ওদিক থেকে ভাড়া নিচ্ছে, ওদিক থেকে ভাড়া নিচ্ছে। এ সকালবেলা একে নেয় তো বিকেলবেলা ওই নয়। এই যে কলকাতা ময়দানে ফুটবলের সেই দলবদল ছিল না, এ ধীরেন দে পল্টু দাসরা লজ্জা পাবে এদের দেখে। না, এই দলবদলের খেলায় তো কংগ্রেসের নেতাকে ভাঙিয়ে নিতে হচ্ছে কেরালাতে, তারা আবার এখানে বড় বড় কথা বলছে। কংগ্রেসের নেতাকে ভাঙিয়ে নিতে কে ভাঙালো? কে কংগ্রেসের নেতাকে ভাঙিয়েছে? কংগ্রেসের নেতাকে কে ভাঙিয়েছে? বক্তব্যটাকে সুযোগ দেবে না তো, সহ্য হবে না তো কথা। তো বিষয়টা হচ্ছে এখানে এই মৃত্যুঞ্জয় দা এই কোনো একটা প্ল্যাটফর্মে এই আপনার বাবুল সুপ্রিয়কে বলেছিল দাঙ্গাবাজ, তাদের উচ্চ নেতৃত্বকে দাঙ্গাবাজ বলেছিল। সেই বাবুল সুপ্রিয় যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখে, তার মানে বাবুল সুপ্রিয় দাঙ্গাবাজ তো? এটাও তো হয়েছে। বাবুল সুপ্রিয় দাঙ্গাবাজ এরা বলেছে, আমরা তো বলিনি। বাবুল সুপ্রিয় আমরা তো বলিনি। কি বোকাবোকা টাইপের কথা বলতো, এরা বলেছে। এদেরকে জিজ্ঞাসা করো না, এদেরকে জিজ্ঞাসা করো। মৃত্যুঞ্জয়ের নিচে দাঁড়িয়ে হাততালি দেয়। তোমার সাংসদের উত্তরটা তুমি আজকে দাও, আজকের বিষয়ে আলোচনা হবে। তোমার সাংসদের বিষয়টা একটু উত্তর দাও না, এটা শুনি। মৃত্যুঞ্জয় এতদিন ধরে তৃণমূল কংগ্রেস করছে, আরে আমরা তো করছি, আজও তো কোনো পদক্ষেপ করা হয়নি। এই কারণেই দুর্বল হয়ে যাচ্ছে বিজেপি। তারপরেও বিজেপি কেন সেই জায়গায় কোনো পদক্ষেপ করলো না প্রশ্ন, সেই প্রশ্ন থাকবে জনতার সামনে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো ভারতীয় জনতা পার্টির কাছে। ভোটের আগে বঙ্গ বিজেপি 3টে জায়গায় ধাক্কা খেল। জন বার্লাকে সরিয়ে সেখানে মনোজ টিগ্গাকে নিয়ে যাওয়ার পর পোস্টার পড়ছে যে মনোজ টিগ্গা নয়, বা যাই হোক আপনি জানেন সেটা। তার পাশাপাশি এখানে মুকুটমণি অধিকারী বেরিয়ে যাচ্ছেন। আপনারা এত মতুয়া সম্প্রদায়ের জন্য চিন্তা ভাবনা করলেন, সিএ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, তাও মতুয়া সম্প্রদায়ের ভোটটা নিয়েই সম্ভবত মুকুটমণি অধিকারী বেরোচ্ছেন। অন্যদিকে আদিবাসীদের কথা এত ভাবলেন, কুমার হেমব্রম বেরিয়ে গেলেন। কি ব্যাপার বলুন তো, কতটা চাপে? শুনুন, বিজেপির আদর্শটাকে মাইনাস করে দেবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাইনাস করে দেবেন, সবাই শূন্য। আমাদের একটা আদর্শ রয়েছে, কে কোন দলে গেল কি করলো আমাদের কিছু যায় আসে না। একটা বৃহৎ দল, শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্ট দল, সেখানে অনেক লোক জয়েন করছে। আপনি দেখতে পাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা এতদিন বামপন্থী অনেক নেতাও তাকে প্রশংসা করেছে, তিনিও আমাদের দলে আসছেন। অর্থাৎ তারও মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভরসা। অর্থাৎ ভারতীয় মানে তৃণমূল কংগ্রেসকে বিকশিত ভারতের মজবুত স্তম্ভ সম্পর্কে আজকেও প্রধানমন্ত্রী বলেছেন কৃষক, যুবক, নারী শক্তি। কৃষক এত ভালো কাজ হয়েছে, দিল্লি সীমান্তে কৃষকরা আন্দোলন করছেন।
যুবকরা এত ভালো কর্মসংস্থান পেয়েছেন যে গত ৪৫ বছরে সেই কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। নারী শক্তি এত ভালো, মণিপুরে কোনো দল যেতে পারলেন না, প্রধানমন্ত্রী যেতে পারলেন না, হাথরাস উন্নয়নের মতো ঘটনা ঘটে গেল এবং সেখানে কি পরিস্থিতি হলো, ওই বিজেপির নেতাকে নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল টিছিল হলো, সবাই দেখলো। এটা লোকসভা নির্বাচনের আগে খুব ভালো একটা ক্যাম্পেইন। আমরা তো ডেটা নিয়ে কথা বলি। দেখুন, কৃষকদের জন্য আপনার কৃষক সম্মান নিধি দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়নি 2014 সালের আগে পর্যন্ত? কংগ্রেস সরকার কেন দেয়নি? আপনার কিষাণ ক্রেডিট কার্ড কেন দেওয়া হয়নি? আমি বলছি আমরা রিপোর্ট কার্ড নিয়ে কথা বলবো। যে আন্দোলনটা নিয়ে আমরা শুনুন সংবেদনশীল, আমাদের ডিসকাশন চলছে। আমরা এরকম নই যে আমরা ওদের সঙ্গে আলোচনায় যাচ্ছি না, আলোচনা চলছে and it will be sorted out shortly। আমরা কৃষক দরদি সরকার, তার কারণ আমরা কিষাণ ক্রেডিট কার্ড করেছি, সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে একের পর এক ড্রোন যোজনা থেকে শুরু করে। আর আপনাদের দল থেকে সবাই চলে যাচ্ছে কেন? ডুবন্ত জাহাজ থেকে পালাচ্ছে কে? আপনাদের দল থেকে এই যে চলে যাচ্ছে ডুবন্ত জাহাজ থেকে পালাচ্ছে। আমি তো বলছি তো, অনেক লোক ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে। তাপস রায়ের মতো স্টালওয়ার্ড ব্যক্তিত্ব, তৃণমূল কংগ্রেস যাকে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছে, তাপস রায় আমাদের দলে এসেছেন। অর্থাৎ একের পর এক, মানে যারা মনে করে যে বাংলাটাকে বাঁচাতে হবে তারা ভারতীয় জনতা কংগ্রেসের কাছে আসবে। বিজেপির এই অবস্থান থেকে আপনারা কি একটুখানি মানে আত্মবিশ্বাস পাচ্ছেন? বিজেপির, আমি আপনাকে অঙ্কুর প্রথমেই বলেছি যে বিজেপি এখন ডুবন্ত জাহাজ। বিজেপির শেষের দিনটা শুরু হয়ে গেছে এবং কৃষকের ওই যে বললো না সংবেদনশীল, তাই কৃষকরা যখন দিল্লি ঢোকবার আগে লুধিয়ানাতে যেভাবে ব্যারিকেড তৈরি করে, আজকে বেকারত্ব আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি, আজকে নারী সম্মান, আজকে মণিপুরের 8 মাস ধরে ইন্টারনেট কেটে দেওয়া হলো, তাকে নেকেট করে তাকে হাঁটানো হলো। আজকে শুধু উন্নাও হাতরাস নয়, মধ্যপ্রদেশ, রাজস্থান, একটার পর একটা ঘটনা ঘটতে লাগলো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী যা বলে গেছেন, আমার একটা কথা যে নির্বাচন যেন মাঝে মাঝেই আসে, কারণ 4,500 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা প্রতিশ্রুতি দিয়ে যাওয়ার বেলা মোদির মতো কেউ নেই। বাস্তবে রূপায়িত করাটা দেখা যাক হবে এই পরিস্থিতিতে। আগামীকাল সন্দেশখালীতে বিজেপির জনসভা এবং ব্রিগেডে জনগর্জন সভা তৃণমূল কংগ্রেসের, এবং সেই জনগর্জন সভায় কিছু চমক থাকতে পারে। কি বলছেন কুণাল ঘোষ, আমরা একবার শোনাবো। এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আগামীকাল 10ই মার্চ ব্রিগেড চলো ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যার নাম জনগর্জন সভা। আমরা এইটুকু বলছি, বাকিটা কাল ব্রিগেডে দেখবেন। আমরা আবার বলছি 10ই মার্চের ব্রিগেড কিন্তু ট্রেলার, শুধু ট্রেলার, ফিল্ম আভি বাকি হ্যায়, সেটা হবে নির্বাচনে আর ফল ঘোষণার সময়। এই যে আমি যে বিষয়টা নিয়ে প্রথমে আসতে চাইবো সিপিএম এর কাছে, এই যে ধরুন আবারও হয়তো একটা চমক, আবারও কেউ জয়েন করতে চাইছেন, আমরাও কিছু কানাঘুষের নাম শুনছি, কিন্তু সেই নাম নিয়ে আজকে চর্চার বিষয় নয়। আমি আপনার কাছে জানতে চাই যে এই জনগর্জন সভা সম্পর্কে সিপিএম এর কি ধারণা, এখানে কি যোগদান টোগদান নিয়ে আপনারা কি ভাবছেন? না, জনগর্জনটা কিসের গর্জন, মানে কি জন্য, কি কারণে গর্জন? প্রথম কথা হচ্ছে, ওনারা বলছেন যে 100 দিনের কাজের টাকা। ওনাদের যিনি সেকেন্ড ইন কমান্ড, তিনি 7 দিন সংসদে গেলেন না বাজেট অধিবেশনে, একটা কথাও এই 100 দিনের কাজের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখা হলো না। তার আগের সংসদের অধিবেশনগুলোতে তো দেখেই নিয়েছি, এনআরসির সময় যখন সমস্ত বিরোধী দল একসঙ্গে আন্দোলন করছে, তখন 11 জন সাংসদ ঘুরে বেড়াচ্ছেন, কেউ সিনেমা দেখছেন, কেউ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে চমক টমকের বিষয় নাই, চমক দিয়ে কি হবে? মানুষ খেতে পাচ্ছে, মানুষের চাকরি আছে, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেগুলোর কি হবে? তৃণমূল কংগ্রেস 100 দিনের কাজের টাকা, যে মানরেগা প্রকল্পের টাকা বা আবাস যোজনার টাকা, এই নিয়ে আমার মনে হয় অঙ্কুরদা আমাকে আলাদা করে বলতে হবে না সংসদে কতবার কোন মন্ত্রী কিভাবে বলেছে, মানে কোন সাংসদ কে বলেছে বলো, একজনের কথা বলো। মহুয়া মৈত্র কি বলেছে? দেব অধিকারী বলেছে। দেব অধিকারী কি বলেছে? হ্যাঁ, তারপরে আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটা বলো। অপূর্বা পোদ্দার বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দলের সেকেন্ড ইন কমান্ড, সব ব্যাপারে কথা বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত 4 বার কোন বিজেপির নেতার সঙ্গে মিটিং করতে গেছিলেন সেটা বলো। সংসদ না ফলো করলে সংসদে দাঁড়িয়ে না শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই প্রসঙ্গ তুলেছে। কোথায় তুলেছে? মানে জানে না, না জানলে কি করব? আমাদের
অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেনি সংসদে। আচ্ছা, দাঁড়িয়ে। আচ্ছা, কোথায় আচ্ছা, বলেছে? আচ্ছা, বলো, বেশ, বেশ, কবে বেশ, বলেছে? বেশ, ডেট বলো। লোকসভা রাজ্যসভায় বারবার বলা হয় যে ছাড়ো অভিষেক উপজেলা। বন্দ্যোপাধ্যায় আমি লোকসভা আমি রাজ্যসভা আমি শুনেছি গৌরব শুনেছি। আমরা- আসবো কংগ্রেসের কাছে। তৃণমূলের এই দাবি সম্পর্কে কি মূল্যায়ন? না না, আমাদের দাবি এখনো তো বললামই না। প্রথম কথা হলো যে কংগ্রেস তো বললো এর আগে, আমার কথা হলো যে যুবক মেরে যুবক প্রেম আর কৃষক মেরে কৃষক প্রেম, বিজেপির এই নীতি। কি আজকে এই যে এর আগের বার যখন কৃষি বিলটা আনা হলো, কৃষকরা আন্দোলন করছে, বেসরকারি মতে 450 জনের উপরে কৃষক মারা গেল, যুবকদের কর্মসংস্থান নেই। বুঝলাম, এই মানুষগুলোকে মারা যাচ্ছে, এবার এরা কৃষক প্রেমের কথা বলে। কংগ্রেস কি মনে করে? সারের দাম কমেছে বাজারে, বুঝতে পেরেছি। সারের দাম কমেছে। না না, আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলি যে কৃষক, নারী শক্তি, যুব সমাজ মিনিমাম কোনো ভাবনা চিন্তা মোদি বলবো না, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারের নেই। কতজন কৃষক মারা গেছে সেটা একবার ভেবে দেখুন। জনগর্জন সভায় লাভ হবে? জনগর্জন সভা, জনগর্জন কথাটা কেন ব্যবহৃত হচ্ছে আমি জানি না। একটা রাজনৈতিক দল কাউন্টার সংসদীয় গণতন্ত্রের আপনার দল থেকে কেউ যাচ্ছেন না কালকে যোগদান করতে? আমি ডেড শিওর যে আমাদের দল থেকে কেউ যাচ্ছে। আমি আসবো বিজেপির কাছে। এই যে আপনারা বারংবার বলছেন সন্দেশখালীতে কেন মুখ্যমন্ত্রী গেলেন না, মণিপুরে কেন প্রধানমন্ত্রী গেলেন না? না দেখুন, মণিপুরের ব্যাপারটা আপনার ক্লিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। দুটো জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা, ভারতীয় জনতা পার্টির সাথে এটা হতেই পারে। ঠিক আছে, জনগোষ্ঠী আমি- মানুষ দুটো নয়। জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা, বিজেপির প্রতিশ্রুতি ছিল না। ওটা মানুষ নয়। তো তোমরা বলো না, বিজেপির বিজেপির বক্তব্য প্রতিশ্রুতি ছিল না। প্রধানমন্ত্রী একবারের জন্য মানে আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেনি যে মণিপুরে যে ঘটনাটা ঘটেছে তাকে সিল করার চেষ্টা করেন। যেভাবে মণিপুর ঠাঁই পায় না। আমি বলছি মান কি বাতে আমি বলছি সন্দেশকালীন প্রধানমন্ত্রী একবারের জন্য সেই অভিযুক্তকে সিল করার চেষ্টা করেননি, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী আপনার বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে আপনি সিল করার চেষ্টা করেছেন। উনি বলেছিলেন ফ্রড করা হচ্ছে, করা হচ্ছে, তাকে সিল করার চেষ্টা করা হচ্ছে, তাকে সার্টিফিকেট দিয়েছে, তাকে সার্টিফিকেট দিয়েছে, তাকে সার্টিফিকেট দিয়েছে, জনগর্জন সভা, অন্যদিকে সন্দেশখালীর জনসভা। সেই সভায় নতুন কি চমক থাকে? তৃণমূল কংগ্রেসের সভায় কারা যোগদান করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকে যেমন লক্ষ্য থাকবে, এবং পাশাপাশি সন্দেশখালীর জনসভায় ভারতীয় জনতা পার্টি নিজেদের যে জনভিত্তি সন্দেশখালীর মাটিতে সেটা কতটা বৃদ্ধি করে, সেদিকেও অবশ্যই নজর রাখবে রাজনৈতিক শিবির। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন জ্যোতি চট্টোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল, শক্তি মৈত্র, গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।